5 অক্টোবর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। থাকতে পারবেন স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। নিতে হবে অন্তত 1 ডোজ ভ্যাকসিন। হাজার হাজার পরীক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে একসাথে ক্যাম্পাসে নিয়ে আসতাম, তাহলে আপনার স্বাস্থ্যবিধির যে প্রাথমিক যে কতগুলো শর্ত সেটা লঙ্ঘিত হতো। মাসের প্রথমেই খুলে দেওয়ার দাবি শিক্ষার্থীদের। সম্ভব নয় বলছে প্রশাসন। আমরা যে মেসে থাকি, মেস ভাড়া নিয়ে এই 5 তারিখ পর্যন্ত থাকতে হলে তাদের এক্সট্রা ভাড়া দিতে হবে। যদি 1 তারিখে হল খুলে দিত তাহলে কিন্তু শিক্ষার্থীদের 1 মাসের ভাড়াটা বেঁচে যেত। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। দেখছেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাত্র 3 বছরে ই-ভ্যালির 1000 কোটি টাকার ব্যবসা। অর্থ আত্মসাতে মুন্সিয়ানা দেখিয়েছে ধামাকাও। গ্রাহকের মতো বিশ্বাসী কাল হয়েছে পণ্য সরবরাহকারীদের। ভৈফর সংগঠন প্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নাম জড়িয়ে গড়ে ওঠা সংগঠনের অতিথি না হতে নেতাদের প্রতি আহ্বান। আগামী 5 অক্টোবর থেকে 1 ডোজ কোভিড টিকা গ্রহণের কাগজ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারবেন স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। জাতীয় পরিচয়পত্র না থাকা শিক্ষার্থীরা জন্মসনদ ব্যবহার করে টিকার জন্য করতে পারবেন নিবন্ধন। তবে 1 অক্টোবর থেকেই হল খুলে দেওয়ার দাবি শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের। জবাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ভর্তি পরীক্ষা থাকায় নির্ধারিত সময়ের আগে হল খোলা সম্ভব নয়। শাকির আহমেদের রিপোর্ট। স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আগামী 5 অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 1 ডোজ কোভিড টিকা গ্রহণের প্রমাণ দেখিয়ে হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা বলছেন 5 অক্টোবর পর্যন্ত হল বন্ধ থাকলে তারা এখন যে মেসে থাকছেন সেখানে পুরো অক্টোবর মাসেরই ভাড়া গুনতে হবে। তাই মাসের প্রথম দিন হল খুলে দেওয়ার দাবি তাদের। আমরা যে মেসে থাকি, মেস ভাড়া নিয়ে এই 5 তারিখ পর্যন্ত থাকতে হলে তাদের এক্সট্রা ভাড়া দিতে হবে, 5 তারিখের ভেতরেই ভাড়া দেওয়া লাগবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তারিখ নির্ধারণ করেছে আমরা মনে করি এটি অযৌক্তিক এবং বিশেষ করে অবিবেচনা প্রসূত। সেক্ষেত্রে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। যদি 1 তারিখে হল খুলে দিত তাহলে কিন্তু শিক্ষার্থীদের 1 মাসের ভাড়াটা বেঁচে যেত, যারা টিউশনি করে খায় বা মেসে ছিল। তবে অক্টোবরের শুরুতে ভর্তি পরীক্ষা থাকায় 5 অক্টোবরের আগে হল খোলা সম্ভব নয় বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেশ কয়েক মাস আগে থেকেই অক্টোবরে 1, 2, 22, 23, 9 করা আছে। এখন দেখুন, এবং এই পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হচ্ছে না, ঢাকা সহ 8টা বিভাগের শহরে হচ্ছে। আমরা শুধু এই পরীক্ষাটাকে মাথায় নিয়ে ক্যাম্পাসে যদি আমরা হাজার হাজার ছাত্র এবং হাজার হাজার পরীক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে একসাথে ক্যাম্পাসে নিয়ে আসতাম, তাহলে আপনার স্বাস্থ্যবিধির যে প্রাথমিক যে কতগুলো শর্ত সেটা লঙ্ঘিত হতো। আগামী 26 সেপ্টেম্বর থেকে খুলবে বিভাগীয় সেমিনার ও কেন্দ্রীয় লাইব্রেরি। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে রূপান্তর করা হবে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পাওনা টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয়ে থাকা পণ্য সরবরাহকারীরা ই-ভ্যালি সংকট সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছেন। তাদের মতে ব্যবসা চালু রাখলেই বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকত। এদিকে প্রতারণা করে এমন ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। মার্চেন্টদের কাছ থেকে পণ্য কিনে অনলাইনের মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করত ই-ভ্যালি। প্রতিষ্ঠানটির কর্ণধার দম্পতি গ্রেপ্তার হওয়ার পর মাথায় হাত উঠেছে এমন হাজার হাজার মার্চেন্টের। প্রতিষ্ঠানটির কাছে কোটি কোটি টাকা পাওনা থাকায় তৃতীয় পক্ষ নিয়োগের মাধ্যমে হলেও ব্যবসা চালিয়ে নেওয়া যেত কিনা সে প্রশ্ন তাদের। ই-ভ্যালিতে বর্তমানে আমি 64 লক্ষ টাকা পাই। কোনো একটা অথরিটি অথবা প্রশাসক যদি উনার ই-ভ্যালিতে বসাই দিয়ে একটা রুলস করে, যদি আমার বিশ্বাস এখান থেকে রিকভার করতে পারবে। ব্যবসায়ীরা বলছেন করোনাকালে বিভিন্ন খাত প্রণোদনা পেলেও পায়নি ই কমার্স। সংকট কাটাতে সরকার সুনজর না দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে বলছেন এই ব্যবসায়ীরা। সরকার এই মুহূর্তে
একটা প্রণোদনার ব্যবস্থা যদি করে দেয়, আমরা যারা মার্চেন্ট আছে বা অনেক কাস্টমার আছে এরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে গুলশান জোনের ডিসি জানান, নতুন করে কেউ অভিযোগ নিয়ে আসেনি ইভ্যালির বিরুদ্ধে। অন্যদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তৎপর থাকবে ডিএমপি। অ্যাকাউন্টে কত টাকা আছে, কোথায় কি টাকা আছে, কিভাবে টাকাটা তাদের কাছে এসেছে, এগুলো বিষয় নিয়ে তদন্ত চলছে। সেগুলো শেষ হলে আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত নতুন করে কেউ কোনো অভিযোগ দেয়নি। কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতারক চক্র যদি আমরা 2, 4, 5টা 10টা এইভাবে ধরে ফেলি তাহলে হয়তো এগুলি আবার কমে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আরেক ই কমার্স প্রতিষ্ঠান ধামাকার কাছে প্রায় 200 কোটি টাকা আটকে আছে বলে দাবি করেছে পণ্য সরবরাহকারীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন পাওনা প্রায় 200 কোটি টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করছে ধামাকার মালিকপক্ষ। এমন অভিযোগ সম্পর্কে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টার পরও ধামাকার 4 শীর্ষ কর্মকর্তার কারো সঙ্গেই যোগাযোগ করা যায়নি। ধামাকা নামের মতো অর্থ হাতিয়ে নেয়াতেও মুন্সিয়ানা দেখালো অনলাইন ভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানটি। বিভিন্ন আইটেমের পণ্য বাজার দরের চেয়ে প্রায় অর্ধেক দামে বিক্রির লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 100 কোটি টাকার বেশি। আর সেখানে পণ্য সরবরাহ করে 200 কোটি টাকা পাচ্ছেন না ব্যবসায়ীরা। এত কম দামে কিভাবে পণ্য বিক্রি করবে এমন প্রশ্নে সরবরাহকারীদের কাছে প্রতিষ্ঠানটি দেখিয়েছিল নিজস্ব সম্পত্তি থেকে ভর্তুকি দেওয়ার প্রলোভন। এই অবস্থায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলছেন টাকা ফেরত পাওয়ার আশাতেই আইনের আশ্রয় নেননি তারা। শুরুতে তারা আমাদেরকে জানায় যে আমরা 200 কোটি টাকা দিয়ে ই কমার্সটা শুরু করছি, তো আমাদের ফান্ড ড্রাই হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি এই টাকাটা তারা কখনোই কোম্পানিতে ইনভেস্ট করে নাই। 10 কর্মদিবস এখন 160 কর্মদিবসে অতিবাহিত হয়েছে। এত টাকা আটকে যাওয়ায় নিঃস্ব হওয়ার আশঙ্কা করে স্থগিত রাখা প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবি জানান তারা। কোম্পানির 2 জন মালিকের মধ্যে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব জসিমউদ্দিন চিশতি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি তার কোনো প্রতিশ্রুতি এই পর্যন্ত রক্ষা করেননি। অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দেওয়ার পাশাপাশি ওনাদের ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা রাখে। এসব অনিয়ম সম্পর্কে জানতে যোগাযোগ করতে গেলে দেখা যায় ধামাকার এমডি জসিমউদ্দিন চিশতি ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের একটি মুঠোফোন নম্বর, কিন্তু তিনি সহ প্রতিষ্ঠানটির 4 শীর্ষ কর্মকর্তার কেউই রিসিভ করেননি ফোন কল। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ভুইফোর সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির প্যান্ডেল সরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের নাম জড়িয়ে গড়ে ওঠা সংগঠনগুলোতে দলীয় নেতাদের অতিথি না হতেও আহ্বান জানান ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 14তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। দলটির পরিচয় দেয়া নেতাকর্মীরাও জড়ো হন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে। তবে দলীয়ভাবে সংগঠনটির অনুমোদন না থাকায় খোদ সাধারণ সম্পাদক এসে বন্ধ করে দেন তাদের আয়োজন। এর পরপরই অনুষ্ঠান স্থল থেকে চলে যেতে থাকেন প্রজন্ম লীগের সব নেতাকর্মী। খুলে নেওয়া হয় ব্যানার সহ সব আয়োজন। অনুমোদনের বিষয়টা সম্পূর্ণ আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিষয়। যখন তিনি প্রয়োজন মনে করবেন আমরা তাদের সন্তান আমাদের ঘরে তুলে নেবেন। পরে সভাপতি মণ্ডলীর সভায় ওবায়দুল কাদের বলেন, এসব ভুঁইফোর সংগঠন চাঁদাবাজির জন্য প্রতিষ্ঠা হয়, দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে তারা। এগুলো আসলে চাঁদাবাজি প্রতিষ্ঠান সবাই করে তা না, কিছু কিছু প্রতিষ্ঠান আছে নিরঙ্কুশভাবে এরা চাঁদাবাজি নির্ভর, চাঁদা নির্ভর পার্টি এবং এরা দলের নাম ভাঙা কাজে এইসব সংগঠনের কোনো প্রকার আয়োজনে, সম্মেলনে, বৈঠকে, প্রতিষ্ঠা বার্ষিকী হোক, যেটাই হোক, আমি আমাদের কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাবো আপনারা আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকবেন না। গঠনতন্ত্র অনুযায়ী 7টি সহযোগী সংগঠন রয়েছে আওয়ামী লীগের। এর বাইরে 2টি সংগঠন শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মডার্না কিংবা ফাইজারের টিকা নেওয়ার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেছেন শত শত প্রবাসী। সৌদি আরব অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিলেও তারা বলছেন নির্ধারিত টিকা ছাড়া যেতে পারবেন না কর্মস্থলে। আর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকা ছাড়া প্রথম ডোজের আর কোনো টিকা নেই।
মুঠোফোনে বার্তা পেয়ে হাসপাতালে এসে কাঙ্ক্ষিত ভ্যাকসিন না পেয়ে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি মডার্না বা ফাইজারের ভ্যাকসিন ছাড়া তারা কর্মস্থলে ফিরতে পারবেন না। আমাদের টিকা চাই ফাইজারের বা মডার্নার। 12 তারিখে মেসেজ দিছে টিকাটা মারবো, 12 তারিখেই আমরা সিলেট থাকি, আমরা 7 জন। আজ না কাল না পরশু না করে দেয়, আজকে কালকে এবার বলে শুধু আমাদের আশ্বাস দিচ্ছে, ওরা আমাদের টিকা দিচ্ছে না। সৌদি আরব এরই মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিলেও সে তথ্য নেই প্রবাসীদের কাছে। আর তাই এখনও যুক্তরাষ্ট্রে তৈরি ভ্যাকসিনের আশায় থাকতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হতে চলেছে অনেকের। তারপরও নাছোড়বান্দা মডার্না বা ফাইজারের জন্য। বৃহস্পতিবার রাত্রে আমার মেসেজ আছে 18 তারিখ আসার জন্য। এখন যদি আমাদের ভিসা নষ্ট হয়ে যায়, কেউ দিবে আমাদের পয়সা? টাকাগুলো দিবে কেউ? আমাদের লাইফ নষ্ট হয়ে যাবে। টিকা না দিতে পারলে তো আমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আমরা যাইতে পারবো না। আমাদের এই যে 3 লাখ 3.5 লাখ টাকা কে দিবে আমাদের? এরা বলে কয় টিকা নাই, তাহলে মেসেজ দিল কিসের জন্য? আমাদের হয়রানি কিসের জন্য করে? সারাদিন না খেয়ে আমরা এই জায়গায় রয়েছি। হাসপাতাল পরিচালক বলছেন তাদের কাছে মডার্নার প্রথম ডোজ বা ফাইজারের কোনো টিকা নেই, দেয়া হচ্ছে শুধু সিনোফার্ম আর অ্যাস্ট্রাজেনেকা। ওরা ভুল তথ্য দেয়। সৌদি আরবে 5টা টিকা অ্যাকসেপ্টেড, 1 নাম্বার ফাইজার, 2 নাম্বার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটা, তারপরে হলো মডার্না, জনসন অ্যান্ড জনসন, এমনকি ইদানিংকালে সিনেটটা সিনোফার্মও তারা অ্যাকসেপ্ট করছে। কিন্তু ওদের মাথার মধ্যে শুধু মডার্না আর ফাইজার। এটা তো অ্যাস্ট্রাজেনেকা টিকা আপনি দেখেন সব জায়গায় চলতেছে, আমরা তো বলি না যে পাবে না তারা। প্রবাসীদের যে কোনো জটিলতার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 20 দিনের মধ্যে দেশের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জ পৌরসভার এক মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। আমাদের ছেলে মেয়ে যারা 12 থেকে 17 বছর বয়সের, তাদেরকেও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অনুমোদন দিয়েছে। আমাদেরও সিদ্ধান্ত হয়েছে, আমরা স্কুল কলেজ খুলে দিয়েছি, কাজে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুরক্ষিত করতে চাই, সেই জন্য এই টিকা দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। এক শিশু হাসপাতালেই চলতি বছর ভর্তি হয়েছে 650 জন। এদিকে এডিস নিধনে যথাযথ কর্মকৌশল নির্ধারণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বিনোদন বলতে শুধুই কার্টুন দেখা, তাও আবার হাসপাতালের বিছানায়। তৈমুরের বয়স মাত্র 1.5 বছর। এই বয়সেই স্যালাইনের সুই ফুটছে হাতে পায়ে। ওদিকে হিয়ার বয়স আরও কম, মাত্র 6 মাস। শুধু তৈমুর, হিয়া কিংবা মিম নয়, এই তালিকায় আরও আছে অনেকেই। তারা সবাই ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে ভর্তি। রাতে হঠাৎ করে জ্বর তো জ্বরই, 5 ঘন্টা পর পর আমরা সাপোজিটা দিচ্ছি, বাট জ্বর নামছে না। দুর্বল হয়ে পড়ছিল, যে মেয়ে হাসি খুশি ছিল সে মেয়ে তো নিস্তেজের মতো একটা অবস্থা। অবাক হলো সত্যি যে বেশিরভাগেরই বাসা মিরপুরে। আমি আছি, এই আপ আছে, আমরা এনেতে তো 4টাই দেখি, 4টা ফ্যামিলি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিছুতেই কমছে না ডেঙ্গু রোগী। শুক্রবার ভর্তি হয়েছে 15 জন। 650 জন রোগী ভর্তি হয়। এই বছরে আমাদের 10 জন বাচ্চা মারা যায়। এদিকে মশা নিয়ন্ত্রণে রাজধানীতে আয়োজিত একটি সেমিনারে বক্তারা রাজনৈতিক অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। শুধু গাইডলাইন হলে তো হবে না, পলিসি হলে হবে না, তার জন্য কিন্তু একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান সার্বিকভাবে এই সব মশা এবং সংক্রামক কীট দমনের বিভিন্ন অ্যাসপেক্ট সেটাকে তারা নির্দেশনা দেবে, গবেষণা করবে। মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই। আমরা বলেছি আপনারা যদি না পারেন কোনো তৃতীয় কোনো সংস্থাকে দেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন, ঘটা করে মশা মারতে যেভাবে কামান দাগানো হয়, সেই ওষুধ কতটা কার্যকর তা নিয়ে মনিটরিং নেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের নামে হঠকারিতার পথ ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে কেরানীগঞ্জের আটিফ আওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকার এতে সহযোগিতা করবে। সম্মেলনে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী শফিউল আজম খান বারকু ও হাজী আলতাফ হোসেন বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসীর পথ না ছাড়লে বিএনপির পরিণতি ভয়াবহ হবে। বিএনপি বিকল্প পথ খুঁজে, তারা ষড়যন্ত্র ছাড়া পেছনের দরজা, তারা তাদের ক্ষমতায় আসার পথ নাই তাদের।
আন্দোলনের নামে হটকারিতার পথ পরিহার করুন, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি নিন। আগামী নির্বাচন একটা নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন হবে। সার্চ কমিটির মাধ্যমে যেভাবে হওয়ার সেভাবে নির্বাচন কমিশন ইনশাল্লাহ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হবে এবং সেই নির্বাচন কমিশন যথাসময়ে আগামী নির্বাচন 2023 সালের শেষার্ধে বা 24 সালের প্রথমার্ধে নির্বাচন হবে বাংলাদেশে। শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে মাত্র। এবার দেশের বাইরের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সাত রব। দেশটিতে দলটির কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে 7 বছর আগে। এবার তাদের আশা দলীয় প্রধান যুক্তরাষ্ট্রে এসে আওয়ামী লীগের নতুন কমিটি দেবেন। এজন্য বিভিন্ন পদ পেতে মরিয়া অনেকেই। তাদের শোডাউনে এখন মুখর নিউ ইয়র্কের বাঙালিপাড়া। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে এসে 2011 সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি দিয়েছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই কমিটি। গুঞ্জন উঠেছে শেখ হাসিনা এবার ফের নতুন কমিটি দেবেন। আর এ খবরে সভাপতি সেক্রেটারি পদে লড়াই বেশ জমে উঠেছে। সভাপতি হিসেবে ফ্লোরিডার ফজলুর রহমান, নিউ ইয়র্কের মাসুদুল হাসান ও প্রদীপ করের নাম শোনা যাচ্ছে বেশ জোরে সোরে। যারা দায়িত্বে আছে তারা এই দায়িত্বটা পালন করছে না এবং তারা কখনোই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি হোক এটা তারা মনে হয় চায় বলে আমাদের মনে হয় নাই কোনো সময়। বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানকেও শক্তিশালী প্রার্থী মনে করছেন কেউ। তবে এবার যে নতুন কমিটি হবেই এ বিষয়ে কোনো তথ্য নেই তার কাছে। অমুক প্রেসিডেন্ট হচ্ছেন, অমুক সেক্রেটারি হচ্ছেন, আমার কোনো ধারণা নাই। দলের সেক্রেটারি পদেও প্রার্থী অনেক। এদের মধ্যে আছেন বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কাজী কয়েস, হিন্দুল কাদের বাপ্পা, এমদাদ চৌধুরী, জাকারিয়া চৌধুরী, নুরুল আমিন বাবু ও আব্দুল কাদের মিয়া। নতুন নেতৃত্ব এবং মেধাবী নেতৃত্বের গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমান কমিটির মেয়াদ ছিল 3 বছর। 7 বছর আগেই তা পেরিয়ে গেছে। 2015 সালে এই কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে বহিষ্কার করা হয় দল থেকে। অনেকেই মনে করেন দলীয় প্রধান শেখ হাসিনা এবার নিউ ইয়র্কে এসে নতুন কমিটি দিতে পারেন, আর সেই কমিটিতে স্থান পেতে পারে নতুন কোনো মুখ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক।